এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন প্রথমবার 221B হ্যারিসন রোডে আপনাদেরই লেখা গল্প আপনাদের জন্য, মানে আপনারই মতো সাবস্ক্রাইবারের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প। বন্ধুগণ, আজ আপনারা শুনবেন সুচন্দ্রা করের লেখা ঝড়ের রাতে হসপিটাল। বিকাশের ভূমিকায় আদিত্য, ডক্টর জিনের ভূমিকায় সৌরভ এবং অন্যান্য চরিত্রে আদিত্য, সৌরভ, অন্য একজন ডাক্তারের চরিত্রে সুমিতেন্দ্র, দুলালবাবুর ভূমিকায় সাগর কুমার পাঠক এবং গল্প পাঠে আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার সুচন্দ্রা করের লেখা ঝড়ের রাতে হসপিটাল। হন্তদন্ত হয়ে বিকাশ রক্তাক্ত শরীরে হাসপাতালে ঢুকে এসেই রিসেপশনে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে কাউকে বলুন আমার সাথে যেতে, প্লিজ প্লিজ আমার সাথে চলুন কেউ। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমাদের গাড়িটা হঠাৎ ব্রেক ফেল করে উল্টে গেছে, প্লিজ প্লিজ হেল্প মি। আমি অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে এসেছি, দয়া করে কেউ চলুন আমার সাথে, আমাকে বাঁচাতে পারবো না হলে আমার বউকে। ইতিমধ্যে হাসপাতালের গেট দিয়ে বেশ কিছু লোক চেঁচামেচি করল। এই শুনে বেশ কিছু ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে ছুটে গেল বাইরে তাদের আনতে। বিকাশ গেল তাদের পিছু পিছু। হাসপাতালটা একটা ফাঁকা হাইওয়ে এসে যেখানে শহরে ঢুকেছে ঠিক তার মুখে, একেবারে হাইওয়ের ধারে। তাই তেমন কিছু লোকজন আশেপাশে দেখা যায় না চট করে। হাইওয়েতে কোনো দুর্ঘটনা হলে তখন তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার জন্য এই হাসপাতালেই আনা হয় মানুষদের। বিকাশ গাড়ির সামনে যেতেই দেখল ততক্ষণে কিছু হসপিটালের বয় আর লোকাল লোকজন মিলে গাড়িটা ঠেলে ঠুলে সোজা করে ফেলেছে। তার ভিতর থেকে বিকাশের স্ত্রীকে বের করা হচ্ছে। ওকে সাবধানে বের করার সাথে সাথেই আরও কিছু হাসপাতালের কর্মচারী স্ট্রেচার নিয়ে হাজির হলো সেখানে। সবাই মিলে ধরাধরি করে বিকাশের স্ত্রীকে স্ট্রেচারে তোলা হলো, তারপর নিয়ে আসা হলো হাসপাতালে। বিকাশের বউয়ের অবস্থা ভালো নয়। মাথা থেকে পা অবধি সারা দেহ রক্তাক্ত হয়ে রয়েছে। একজন ডাক্তার এই অবস্থায় তাকে দেখে বললেন, এক্ষুনি একে ওটিতে নিয়ে যাও, নাহলে মাদার বেবি কাউকে আমরা বাঁচাতে পারবো না, এখনই ডেলিভারি করতে হবে। আচ্ছা, এই মহিলাটির সঙ্গে আর কে আছেন? এই কথার জবাবে বিকাশ বলে, ডাক্তারবাবু, আমি ওর হাজবেন্ড, আমি গাড়িটা ড্রাইভ করছিলাম, এরকম অবস্থা হয়ে গেল, দয়া করে আপনি আমার স্ত্রীকে আর সন্ধ্যাকে বাঁচান প্লিজ ডাক্তারবাবু, দোহাই আপনার প্লিজ। সেই মুহূর্তে বিকাশের আশেপাশে আরও বেশ কিছু লোক জমায়েত হয়েছিল। ডাক্তার আর কিছু নার্স বিকাশের স্ত্রীকে নিয়ে ওটিতে ঢুকে গেল। দরজাটা বন্ধ হতে মাথার উপরের আলোটা লাল হয়ে গেল। বিকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছতে মুছতে বাইরের লবিটাতে সার বাঁধা
ঠান্ডা স্টেনলেস স্টিলের একটা চেয়ারে এগিয়ে বসল। ঘটনাচক্রে যে ভিড়টা এতক্ষণ জমেছিল আস্তে আস্তে সেটা হালকা হয়ে গেল। তবে বিকাশের পাশের সিটটায় আগে থেকেই একজন ভদ্রলোক বসেছিলেন। ভিড়টা হালকা হতে তিনি বিকাশকে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী ভালো হয়ে যাবে আর আপনার সন্তানও সুস্থভাবে জন্ম নেবে। এমন অপ্রত্যাশিত কথা শুনে বিকাশ ওই লোকটির দিকে তাকায়, তারপর বলে, তাই তাই যেন হয় দাদা, তাই যেন হয়। আপনি আপনি আশীর্বাদ করুন। আপনি নিশ্চিন্ত থাকুন। লোকটা খানিকক্ষণ ধরে বিকাশকে একটু আশ্বস্ত করার চেষ্টা করল। কিছুক্ষণ পর বিকাশের মাথাটাও একটু ঠান্ডা হলো। ও লোকটাকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, বলছি আপনার নামটা কি? আর আপনি এখানে কার জন্য এসেছেন? মানে আপনার কার কি হয়েছে? আমার নাম অরুণ মাঝি, আর আমি কারোর জন্যই আসিনি। ও আচ্ছা, আপনি তাহলে নিজে ডাক্তার দেখাতে এসেছেন? না। এমন উত্তর বিকাশ কেন কোনো মানুষই চট করে আশা করে না। বিকাশ মনে মনে ভাবে, লোকটা যদি অন্য কারোর জন্য না আসে আর নিজের জন্য না আসে, তাহলে সে করছেটা কি এখানে? বিকাশ কৌতূহলের বশে আবার জিজ্ঞেস করল, বলছি কিছু মাইন্ড করবেন না প্লিজ। আপনি বলছেন যে আপনি নিজের জন্য আসেননি আর কারোর সাথেও আসেননি, তাহলে মানে আপনি কি করছেন এখানে? আমি এখানেই থাকি। এমন উত্তর শুনে বিকাশ কিছুই বুঝতে না পেরে বলে, মানে আমি সরি, মানে আমি ঠিক বুঝলাম না। তাহলে শুনবেন আমি কেন এখানে থাকি? হ্যাঁ বলুন। অরুণবাবু বলতে শুরু করলেন, সেদিন ঘড়িতে সময় তখন রাত 2:56। রাস্তায় অঝোরে বৃষ্টি হচ্ছে, চারিদিক বৃষ্টিতে একেবারে সাদা হয়ে গেছে। বাইক নিয়ে একা একা বাড়ি ফিরছিলাম এই হাইওয়ে দিয়েই। হেলমেটের কাঁচে বিন্দু বিন্দু জল জমেছে। হেলমেটের কাঁচে জল থাকায় সেটা মুছতে গিয়ে একটু অসাবধানতা বশত আমার বাইকের সাথে একটা বড় 8 চাকার লরির ধাক্কা লাগে। তৎক্ষণাৎ আমি একেবারে রাস্তার ধারে রেলিং টপকে ছিটকে গিয়ে পড়ি প্রায় 7 থেকে 8 হাত দূরে একটা ল্যাম্পপোস্টের গায়ে। আমি ওখানেই জ্ঞান হারাই। কতক্ষণ জ্ঞান ছিল না তা জানা নেই। আমার হাতে থাকা ঘড়ির কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেছিল। ঘড়ির সময় দেখাচ্ছে না, স্তব্ধ হয়ে গেছে তার হৃৎপিণ্ডটা। কোনো এক সময়, খুব অল্প সময়ের জন্য হলেও আমার জ্ঞান ফেরে। তখনই শুনতে পাই অ্যাম্বুলেন্সের শব্দ। বুঝতে পারি কিছু লোকজন বোধহয় আমাকে ধরাধরি করে একটা অ্যাম্বুলেন্সে তুলেছে। আমাকে কোথাও নিয়ে যাচ্ছে হয়তো, এর বেশি হয়তো হাসপাতালে। এর বেশি তখন আর কিছু লক্ষ্য করতে পারি না। আমি আবার জ্ঞান হারাই। আমার যখন আবার জ্ঞান ফিরে আসে তখন চোখ খুলে দেখি আমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছি। আশেপাশে আরও সব বেডগুলোতে বেশ কিছু লোক শুয়ে আছে, আবার কিছু বেড খালি পড়ে আছে। খেয়াল করলাম
আমার দিকে ওই লোকগুলো এক আধবার করে তাকাচ্ছে, আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। তখনও আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরপর কি ঘটতে চলেছে। সময় কত হয়েছে তা জানতে গিয়ে যখন আমার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখতে যাই, তখন দেখি ঘড়ি আমার হাতে নেই। মনে পড়ে গেল যখন অ্যাক্সিডেন্টের সময় আমি মাটিতে ছিটকে উপুর হয়ে পড়ি, তখন আমার মুখের সামনেই আমার বাঁ হাতটায় ওটা ছিল। পরিষ্কার মনে আছে, জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখেছিলাম ঘড়ির সেই চূর্ণ বিচূর্ণ কাঁচের টুকরোগুলো আমার মুখের সামনেই পড়ে আছে। আমার হাতে এখন সেলাইনও চলছে না। তবে ওটা গেল কোথায়? একটু সামান্য আশ্চর্য হলাম। তখন কোনো নার্স ওই রুমে না থাকায় আমার পাশের বেডের লোকটিকে কয়েকবার আওয়াজ দিয়ে জিজ্ঞেস করলাম নার্সের ব্যাপারে। কয়েকবার জানতে চাওয়ার পরও যখন তিনি আমার কথার উত্তর না দিয়ে আমাকে ইশারায় দরজার দিকে দেখিয়ে তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, তখন আর বাড়তি সময় নষ্ট না করে ওই লোকটার আকার ইঙ্গিত ঠাউর করার চেষ্টা না করে বেড থেকে নেমে নিজেই নার্সকে ডাকতে ওয়ার্ডের বাইরের দিকে হাঁটা লাগালাম আস্তে আস্তে। খুব একটা কষ্ট হলো না, মনে হলো শরীরে খুব একটা ক্ষতি হয়নি। অ্যাক্সিডেন্টের শখেই তখন বোধহয় অজ্ঞান হয়ে গেছিলুম। আমি দরজা দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এক ডাক্তারের চেম্বারের সামনে এসে পড়েছি। তখনই পিছনে দেখলুম কিছু ওয়ার্ড বয় একটা খালি স্ট্রেচার নিয়ে আমি যেই ওয়ার্ডে ছিলাম ওই দিকেই যাচ্ছে। তখন আর ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সোজা খালি দরজা দিয়ে ঢুকে গেলাম ডাক্তারের চেম্বারে। ভিতরে গিয়ে দেখি ডাক্তার নেই, কেউ নেই। কি আর করি, সেখান থেকে চেম্বারের দরজা দিয়ে বেরিয়ে আসতে গিয়েই আমার হাতে একটা টান অনুভব করলাম। তাকিয়ে দেখি একজন অর্ধবয়স্ক লোক, সারা মাথায় একটা হাতে ব্যান্ডেজ করা। তিনি আমাকে বলছেন, তুমি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি চলো আমার সাথে, এটা এটা আমাদের থাকার জায়গা নয়, তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেলবে। আমি ভাবলাম লোকটা কি পাগল টাগল হয়ে গেছে নাকি, এসব কি বলছে আমাকে। আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম, এমন সময় ডাক্তারের চেম্বারের উল্টো দিকের ঘর থেকে আরেকজন ডাক্তার বেরিয়ে এলেন। আমাদের দেখে তিনি ওই অর্ধবয়স্ক লোকটিকে বলে, ওকে এখন ছেড়ে দিন দুলালবাবু, ও এখন আপনার সঙ্গে যাবে না, আগে আমার সাথে একটু বসবে, কথা আছে। তখন ওদের মধ্যে কি কথা হচ্ছে, কোন বিষয়ে কথা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু আমার মনে হচ্ছিল ওই পাগল লোকটার কথা না শুনে ডাক্তারের কথা শোনাটাই হয়তো শ্রেয় হবে। বুড়ো লোকটা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ওই লোকটা কে ছিল ডাক্তারবাবু, আর আমাকে এসব কি বলছিল? এসব নিয়ে আপনার এখন মাথা ঘামানোর কোনো দরকার নেই, আপনি আসুন আমার সঙ্গে। আমি বেশি কথা না বাড়িয়ে ডাক্তারবাবুকে অনুসরণ করতে শুরু করলাম। ডাক্তারবাবু আমাকে আমার ওয়ার্ডে নিয়ে যাওয়ার বদলে লম্বা করিডোরটা শেষে লিফটের দিকে নিয়ে চললেন।
আমি ভাবলাম কি জানি হয়তো আমাকে অন্য ফ্লোরে শিফট করা হচ্ছে, তাই আর কিছু বললাম না। কিন্তু এরপরেই একটা পিতিকিচ্ছিরি কাণ্ড ঘটে গেল। আমরা লিফটের ভেতরে যেই ঢুকতে যাচ্ছি, অমনি ওই পুরো পাগলাটে লোকটাই হঠাৎ কোত্থেকে এসে হুড়মুড় করে লিফটের দরজাটা আগলে আবার আমার হাতটা চেপে ধরল। সে খালি বারবার বলতে লাগলো, তুমি তুমি এই ডাক্তারের সঙ্গে যেও না, তুমি তুমি আমার সঙ্গে চলো। এটা এটা তোমার জায়গা নয়। ছেড়ে দিন ওনাকে, ছাড়ুন ওনাকে। এটা তোমার জায়গা নয়। আহা, আমরা যেখানে থাকি। আরে ঠিক আছে, ছেড়ে দিন ওনাকে। সেটা যান এখান থেকে, ওখান থেকে যান, যান ওখান থেকে। ডাক্তারবাবু আমাকে ওই লোকটার হাত থেকে ছাড়িয়ে ওকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে চটপট লিফটের বোতাম টিপলেন। দেখলাম চলেছি গ্রাউন্ড ফ্লোরে। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, গ্রাউন্ড ফ্লোরে কি আমার মতো কোনো রোগীদের চিকিৎসা করার ব্যবস্থা আছে? না, নেই। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমার প্রশ্নের তিনি কোনো জবাব দিলেন না। সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন কেবল। এবারে আমার একটু একটু ভয় করতে লাগলো। আমি ওনাকে বারবার আমার বাড়ির লোকজনের সাথে ফোনে যোগাযোগ করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে অনুরোধ করলাম। কি জানি ওরা কিছু জানে কি না, নাকি হয়তো এখনো কোনো খবরই পায়নি কিছু। ওই ডাক্তার আমার কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে কেবল দাঁড়িয়ে রইলেন। এই দেখে আমি লিফটে উল্টো পাল্টা বোতাম টিপে ওটাকে বন্ধ করে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ডাক্তারবাবুও আমায় কোনো বাধা দিলেন না, যেন উনি আগে থেকেই জানতেন এসব করে আমি কোনো সুবিধা করে উঠতে পারবো না। যথারীতি লিফট এসে থামলো সেই গ্রাউন্ড ফ্লোরে। ডাক্তারবাবু এবারে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। করিডোর পেরিয়ে লবি, লবি থেকে রিসেপশন, তারপর একেবারে গিয়ে দাঁড় করালেন হসপিটালের মেইন গেটের সামনে খোলা জায়গাটায়। সেখানে কেবল একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আমি এবারে ক্ষেপে গিয়ে চিৎকার করে উঠলাম, আরে কি করছেন নাকি? ছেড়ে দিন আমায়, আমায় ওয়ার্ডে নিয়ে চলুন না মশাই। ডাক্তারবাবু আমায় বললেন, একটু অপেক্ষা করো, তোমায় কিছু দেখাবো। আমার মাথায় তো তখন কিছুই ঢুকছে না, কি করব আর। আমিও বোকার মতো ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। মিনিট পাঁচেক পরেই আমাদের পেছনে রিসেপশনটার জায়গায় একটা কোলাহল মেশানো রব উঠল। দেখলাম হসপিটাল থেকে কিছু ওয়ার্ড বয় স্ট্রেচারে করে আপাত মস্তক সাদা কাপড়ে ঢাকা একটা বডি নিয়ে বেরোচ্ছে। ওই ওয়ার্ড বয়গুলো আমার চেনা। যখন আমি ডাক্তারের চেম্বারের বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমি এদের দেখেছিলাম। আমি যেই ওয়ার্ডে ছিলাম ওখানেই ওরা স্ট্রেচার নিয়ে ঢুকেছিল। তখন অবশ্য ওটা খালি। তারা ক্রমশ স্ট্রেচারটা টানতে টানতে আমাদের সামনে দাঁড়ানোর অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে আসছে। কি যেন একটা কৌতূহল বশত আমি অপেক্ষা করে রইলাম কিছু একটা দেখার জন্য। এই ব্যাপারটাই কি ডাক্তারবাবু আমাকে দেখাতে চাইছে? তখনও আবহাওয়া স্বাভাবিক হয়ে ওঠেনি। বৃষ্টি থেমে গেলেও শেষ রাতে একটা হিমশীতল ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়ার গতি ভালোই,
ওয়ার্ড বয়গুলো স্ট্রেচার নিয়ে যখন আমাদের সামনে প্রায় এসেই পড়েছে, তখন একটা দমকা হাওয়ায় ওই ডেড বডির উপর থেকে সাদা চাদরটা হঠাৎ করেই সরে গেল। আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর ভয়ে বরফের মতো জমে গেল এক নিমেষে। শির দ্বারা বেয়ে যেন রক্তের হিমশীতল স্রোত অনবরত বয়ে যাচ্ছে। মনে হতে লাগলো যেন আমার দেহ পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। নিজের ভেতরে 1 ইঞ্চিও নড়াচড়া করার শক্তি পাচ্ছি না। আমার নিজের বোধ বুদ্ধি, আমার দৃষ্টিশক্তিকে 1 বিন্দুও বিশ্বাস করে উঠতে পারছি না। তখন কি করে করব? স্ট্রেচার করে যে ডেড বডিটা কাঠের মতো পড়ে রয়েছে, সেটা আর অন্য কারণ নয়, আমারই দেহ। আমার সারা দেহ রক্তাক্ত হয়ে রয়েছে, মাথা ফেটে দুভাগ হয়ে গেছিল বোধহয়, কিন্তু এখন পুরো মাঝ বরাবর সেটা সুতো দিয়ে সেলাই করা হয়েছে। পা মাঝটা কুনুইয়ের কাছ থেকে আর কিছুই নেই। মুখ চোখ একেবারে থেতলে গেছে। আহা, সে কি বিভৎস অবস্থা! তাও আমার নিজেকে চিনতে 1 বিন্দুও ভুল হয়নি। এই অবস্থায় চেনা পরিচিত আমাকে দেখলে চিনতে পারবে কিনা জানি না, হয়তো ভয় পেয়ে যাবে। আমার আত্মা এতদিন, মানে সারা জীবন তো এই দেহটার মধ্যেই বাস করে এসেছে, তবে এখন আর আমার মধ্যে নেই। উড়ে গেছে আমার প্রাণ ভোমরা। আমার যেন পুরো পৃথিবী এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। আমি ডাক্তার বাবুর দিকে তাকালাম। উনি আগে থেকেই বোধহয় আমাকে দেখছিলেন। তারপর বললেন, তোমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি সঙ্গে সঙ্গে ওখানেই মারা যাও, স্পট ডেড। তোমার দেহ অ্যাম্বুলেন্সে করে সব থেকে কাছের, মানে এই হাসপাতালে নিয়ে আসে আশেপাশের লোকেরা। এখানে তোমার ব্যক্তিগত জিনিসপত্রগুলো যাচাই করে এখন তোমার দেহ তোমাদের বাড়ির কাছেই SSKP হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে পুলিশও রয়েছে। অ্যাক্সিডেন্টাল কেস তো, তারপর ওইখান থেকেই বাকি ফর্মালিটিসগুলো শেষ করা হবে। আমি বোকার মতো জিজ্ঞাসা করলাম, আমি যদি মরেই গিয়ে থাকি তাহলে ভেতরে ওই পেশেন্টটা আমার হাত ধরে টানাটানি করছিল কেন? ওরা সবাই অপঘাতে মারা পড়া আত্মা, যারা এই হাসপাতালে এসেই প্রাণ হারিয়েছে। এর মধ্যে কেউ কেউ যারা এখনও এই জগতের মায়া কাটাতে পারেনি, ব্যাপারটা মেনে নিতে পারেনি, তারা আজও অশরীরী হয়ে হাসপাতালেই রয়ে গেছে। ওদের কাজ হলো যাদেরই অপঘাতে মৃত্যু হয় তাদের আত্মাদেরকে এই হাসপাতালের মধ্যে আটকে রাখা, কাছে রেখে নিজেদের দল ভারী করতে চায় আর কি, আর সেই আত্মাদের মুক্তি পেতে দেয় না। তাই আমি তোমাদেরকে ওদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এলাম। এবার তুমি যাও, তোমার আত্মা নিশ্চয়ই মুক্তি পাবে। আমি আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, আপনিও মানে ডাক্তারবাবু? ডাক্তারবাবু একটা মৃদু হেসে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই দেখলাম কোত্থেকে কিছু লোক তাড়াহুড়ো করে একজনকে ধরাধরি করে নিয়ে এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু বলছি এমার্জেন্সিটা কোথায়? এক্ষুনি অ্যাডমিট করতে হবে। বুঝলাম তাদের বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে,
তার চিকিৎসার দরকার। ডাক্তারবাবু তাদের উদ্দেশ্যে বললেন, ভেতরে চলে যান, রিসেপশনে সব আপনাকে বলে দেবে। ওরা চলে যেতে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এরাও কি তাহলে মারা গেছে? না, এরা মারা যায়নি, এরা সবাই জীবিত। কি করে সম্ভব? আপনি মৃতদের সঙ্গেও কথা বলছেন, আবার জীবিত ব্যক্তিদের সঙ্গেও কথা বলছেন। তাহলে আপনি নিজে কি মৃত না জীবিত? আমি মৃতও না, আমি জীবিতও না, আমি কোনো মানবই নই। তাহলে আপনি কে? ডাক্তারবাবু শান্ত চোখে আমার দিকে তাকিয়ে একটাই শব্দ বলে বায়বীয়ভাবে অদৃশ্য হয়ে গেলেন আমার চোখের সামনে থেকে। তিনি যে শব্দটা তার নিজেকে বোঝানোর জন্য বলে গেলেন, সেই শব্দটা হলো জিন। আরে কি সব যা তা বলছেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনার কথা অনুযায়ী আপনি মারা গেছেন। আর মশাই, আপনি যদি সত্যি মারা গিয়ে থাকেন তাহলে আপনি এখানে বসে আছেন কি করে? এতক্ষণ ধরে বক বক করছেন কি করে আপনি আমার সাথে? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? গুল মারার কোনো জায়গা পাননি? একটা ভালো সিনেমা বানাতে পারেন তো আপনি। বিকাশ রুদ্ধশ্বাসে এতগুলো কথা বলে গেল অরুণবাবুকে। তবুও অরুণবাবু বিন্দুমাত্র বিচলিত না হয়ে আলতো করে বিকাশের হাতটা ধরে তাকে বাইরের দিকে নিয়ে যেতে যেতে বললেন, আসুন, আপনাকে কিছু দেখাবো। অরুণবাবু বিকাশের হাতটা ধরতেই কেমন যেন একটা আচ্ছন্ন ভাব গ্রাস করল বিকাশের সম্পূর্ণ চেতনাটাকে। দুজন ওটির সামনে থেকে বেরিয়ে এসে বড় করিডোরটা ধরে রিসেপশন পার করে ওনার দিকে একটা অন্ধকার ঘরে গিয়ে দাঁড়ায়। অরুণবাবু দরজাটা খোলেন। আর ঘরে ঢুকতে হয় না। বিকাশ দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় ঘরের ঠিক মাঝখানে একটা স্ট্রেচারের উপর পড়ে আছে একটা ক্ষতবিক্ষত মৃতদেহ। এটা আঁতকে উঠে বিকাশ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। দেহটার সারা মুখে গলায় কাঁচ গেঁথে আছে, বাঁ হাতটা কনুইয়ের থেকে নেই। এক ডান হাতের থেকে বেশি অনেক জায়গায় রক্ত মাংস বেরিয়ে মাটিতে ছড়িয়ে আছে। সাদা জামাটা রক্তে রাঙা হয়ে আছে, প্যান্ট ছিঁড়ে গেছে। এক পায়ে জুতো আছে, আরেক পায়ে শুধু মোজা। কি বিভৎস লাগছে দেখতে। দেহটির বুকের ওপর তার গাড়ির চাবি আর মানি ব্যাগটা রাখা আছে। অরুণ সেই দুটো জিনিস তুলে বিকাশের হাতে দিয়ে বলল, চিনতে পারছেন এগুলো? বিকাশ তাকিয়ে দেখল খুব চেনা তার। মানি ব্যাগটা খুলল বিকাশ। বাঁ দিকে একটা ছবি রাখা, তার পরম আদরের স্ত্রী। ব্যাগটা রেখে এবার চাবিটা দেখল বিকাশ। তার গাড়ির চাবির রিঙে ঝুলছে একটা নাম খোদাই করা কার্ড, তাতে লেখা বিকাশ। বিকাশ ভয় পেয়ে তৎক্ষণাৎ সেগুলো নিজের হাত থেকে ফেলে দিল। কষ্টে চেঁচিয়ে উঠল, না, এটা হতে পারে না। যদি আমি মারা গিয়ে থাকি তাহলে ওই ডাক্তার আমার সাথে কেমন করে কথা বললো? হ্যাঁ, কেমন করে আমার সাথে কথা বললো?
সত্যিই কি উনি আপনার সাথে কথা বলেছিলেন? মনে করে দেখুন তো। বিকাশের মনে পড়ে সে যখন বলেছিল ডাক্তারকে যে সে ওই পেশেন্টের স্বামী আর গাড়ি সে নিজে চালাচ্ছিল, তখন ডাক্তার কোনো কথার উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়েছিল। ডাক্তারের দৃষ্টি ছিল অন্য একটা মানুষের দিকে, যে ডাক্তারের প্রশ্নের উত্তরে শুধু মাথাটাকে নাবাচক ইঙ্গিতে ঘোরাচ্ছিল। থপ করে মর্গের ঠান্ডা মেঝেতে বসে পড়ল বিকাশ। তাহলে তাহলে আমিও আসুন বসুন সবাই, কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ গাবতলার আড্ডা উইথ সুমি। ইংরেজিতে একটা কথা আছে, টু ডাস্ট দ্য ওয়াট টু ডাস্ট রিটার্নেস্ট, মানে যথা হতে আসে পানি তথাই আবার ফিরা যায়। আজ 221B হ্যারিসন রোডের সাথেও খানিকটা সেরকমই হলো। বিগত 5 বছর ধরে আপনাদের জন্য গল্প শোনাতে শোনাতে আজ ফাইনালি আমরা আপনাদেরই একটা গল্প আপনাদের জন্য প্রেজেন্ট করলাম। আজ আপনারা যেই গল্পটা শুনলেন সেটা আপনাদের মতোই একজন সাবস্ক্রাইবার সুচন্দ্রা কর আমাদেরকে পাঠিয়েছিলেন। গল্পটা কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি আপনাদের গল্প 221B হ্যারিসন রোডে শুনতে চান তাহলে জাস্ট গল্পটা লিখে মেল করুন submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। 221B হ্যারিসন রোড এইভাবেই বোধহয় আজ নিজের পূর্ণতা অর্জন করলো। মানে একটা কমপ্লিট সাইকেল হলো। সাবস্ক্রাইবারদের জন্য এত বছর ধরে গল্প করে ফাইনালি আজ সাবস্ক্রাইবারদেরই গল্প আমরা নিজেরা প্রেজেন্ট করলাম। খুব ভালো লাগলো। এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের চ্যানেলের জন্য। আমরা জানি না পরবর্তীকালে আমরা কোথায় যাব, কিন্তু এইটুকুনি যে পেলাম যে গল্প শুনতে 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 আপনাদের মধ্যে একজন কেউ একটা গল্প পাঠালেন, সেটাই বিশাল বড় একটা প্রাপ্তি। চলে যাই কমেন্ট সেকশনে, দেখি কে কি বলছে। আমাদের মেম্বার আই এম ইয়াশু বলছে, হে গাইজ কেমন আছো সবাই, হোপ গুড অ্যান্ড মি টু। একটু বিজি থাকায় অ্যাটেন্ড করতে পারিনি আমি লাস্ট 1 উইক। এনিওয়েজ গল্প শোনার শেষে যখনই আড্ডা সেশন স্টার্ট হয় তাই তখনই খুব করে মনে করার চেষ্টা করি কোনো ইনসিডেন্ট হয়েছে বা শুনেছি যেটা শেয়ার করতে পারি এখানে। সো ফাইনালি একটা ইনসিডেন্ট মনে পড়েছে আমার নিজের লাইফের, বাট পুরোটা নয়, তাই মার থেকে ভালো করে শুনে নিয়ে নেক্সট টাইম শেয়ার করে দেবো। এনিওয়েজ লাইক অলওয়েজ লটস অফ লাভ ফর 221B হ্যারিসন রোড। থ্যাংক ইউ সো মাচ ইয়াশু, আশা করি খুব ভালো আছো। তোমার মেলটা আমরা পেয়েছি অ্যান্ড যদ্দূর মনে পড়ছে রেসপন্ডও করেছি। উই আর ইন টাচ উইথ দ্য পাবলিশার্স। আমরা খুব তাড়াতাড়ি তোমার বইয়ের ব্যাপারটা তোমাকে জানাবো। মোস্ট প্রবলি বাই দ্য এন্ড অফ মার্চ আমরা বইটা তোমাকে শিপ করে দিতে পারবো। অ্যাকচুয়ালি আমরা তো এই কাজগুলো কখনো করিনি, সো ইটস আ বিট কমপ্লিকেটেড ফর আস, বুঝতেই পারছো। প্লিজ ট্রাই টু কোঅপারেট। আমরা চেষ্টা করব তোমাকে সব ডিটেলসগুলো কমিউনিকেট করে, পেমেন্ট ডিটেলস এটসেট্রা কমিউনিকেট করে তোমাকে খুব তাড়াতাড়ি বই দুটো পাঠিয়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট, কাকলি মুখার্জি 2017 বলছে, দারুণ হয়েছে গল্পটা। থ্যাংক ইউ ম্যাডাম, আর পারলে আমাদের চ্যানেলের আরও গল্প শুনবেন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের মেম্বার গৌতম জোয়াদ্দার 905 বলছে, গল্পটা খুব ভালো লাগলো দাদা। আমার দিদিমার মুখে ছোটোবেলায় অনেক ভূতের গল্প শুনে বড় হয়েছি, কিন্তু বড় হয়ে কাজের চাপে দিদিমার সাথে বসে বেশি সময় কাটাতে পারি না এবং গল্প তো করতেই পারি না। তবে একটু সময় করে যখন আপনাদের গল্পগুলো শুনি তখন সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। থ্যাংক ইউ দাদা, আমাদের সেই ছোটোবেলার ভয়ের গল্প, মজা, ভয় এবং আনন্দগুলোকে জাগিয়ে রাখার জন্য। গৌতমের কমেন্টটা পড়ে একটা কথাই মনে পড়ে গেল
যে আমরা 221B হ্যারিসন রোডটা শুরু করেছিলাম একটাই জিনিস মাথায় রেখে যে কি করে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলোকে ফিরিয়ে আনা যায়। ছোটোবেলায় ঘুমাতে যাওয়ার সময় দিদার কাছে গল্প শোনা, ঠাকুমার কাছে গল্প শোনা, মা দাদু এদের কাছে গল্প শোনা, সবাই মিলে বসে গল্প করা, এগুলো আমার মনে হয় আজকের দিনে এত ফাস্ট পেসড একটা যুগে মানুষে ইন্ডিভিজুয়ালি মিস করে। আজকালকার দিনে ইন্ডিভিজুয়ালিজমের দাম অনেক বেশি, কিন্তু স্টিল আমার মনে হয় মানুষ সেই কমিউনিটিটা, ফ্যামিলির মধ্যে যেই সোসাইটিটা পেত সেটা আজকের দিনে মিস করে। সেটার জন্যই আমাদের 221B হ্যারিসন রোড। আর এই কমেন্টটা, গৌতমের কমেন্টটা এইটাকেই রিফ্লেক্ট করছে। অ্যান্ড আশা করি তোমাদের সবার আশীর্বাদে আমরা এইভাবেই আগেকার দিনের কথা, আগেকার দিনের গল্পগুলোকে তোমাদের সামনে বারবার তুলে আনতে পারবো আর আগেকার দিনের একটা ছোঁয়া দিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। শুভদীপ নাথ 217 বলছে, সুমিতা, প্রত্যয়দা, তোমাদের ভয়েস মারাত্মক লাগে, ন্যারেশন থেকে ক্যারেক্টার পুরোটাই পারফেক্ট। আগে যেরকম সানডে সাসপেন্স শুনে ঘুমাতাম, এখন 221B হ্যারিসন রোডের গল্প একটা হ্যাবিট হয়ে গেছে শোনার। টেক লাভ। থ্যাংক ইউ সো মাচ শুভদীপ। মানে এত অ্যাপ্রিসিয়েশন আমাদের মধ্যে ধরবে না, আমরা পাগল হয়ে যাব। এতটাও অ্যাপ্রিসিয়েট করো না। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা। আমরা এখানে, আমি, প্রত্যয়, আমাদের সাথে যারা যারা অ্যাক্টিং করে সবাই একসাথে বসে আমরা পুরো এফর্টটা দেওয়ার চেষ্টা করি যাতে প্রত্যেকটা কাজ পিন পয়েন্ট পারফেক্ট হয়। আর সেটার একটাই কারণ, যাতে একটা জিনিস ফিরিয়ে আনার ব্যাপার থাকে আমাদের গল্পের মধ্যে। তো সেটার জন্য সবার ডেডিকেশন দরকার হয় এবং আমরা, আমাদের আর্টিস্টরা, আমাদের রাইটাররা সবাই 24 ঘন্টা 7টা দিন বছরের প্রত্যেকটা সময় এইটার পেছনেই পড়ে আছি। থ্যাংক ইউ সো মাচ। শ্যাডোজ অন হরাইজন্স 9801 বলছে, নমস্কার দাদা, আমি আর তোমাদের কমেন্ট করব না। এটা হবে আমি আর তোমাদের চ্যানেলে কমেন্ট করবো না। বাই দ্য ওয়ে, যাই হোক, মুভিং অন। আমি এইবার নিয়ে 4th টাইম কমেন্ট করলাম। তুমি বলেছিলে আমার কমেন্টটা পড়বে, বাট পড়োনি। আমি তোমাদের গল্প শুনবই যতদিন তোমরা আছো আর আমি আছি। এরপর আর কোনো কমেন্ট না। ওকে, খুব অভিমানের সাথে এই কমেন্টটা করা হয়েছে, উই আর রিয়েলি সরি। বাট দেখো, ব্যাপারটা হচ্ছে অনেক কমেন্ট পড়ে অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফিল্টার আউট কমেন্টস। আর তারপরে সেগুলোকে প্রত্যয় সিলেক্ট করে, আমি সিলেক্ট করি, তারপর সেগুলোকে পড়া। তো অনেক কমেন্টস না মানে চেপে যায় তারপরের কমেন্টসগুলোর নিচে। তো ইটস ভেরি ডিফিকাল্ট। প্লিজ ডোন্ট মাইন্ড, অপরাধ নিও না, নিজ দোষে এই নিজ গুণে মার্জনা করে দিও। যাই হোক, তোমার কমেন্টটা তো পড়লাম, সো আই এম এক্সপেক্টিং যে এরপরেও তুমি কমেন্ট করবে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, অ্যান্ড অলওয়েজ কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। তাহলে বন্ধুগণ, অনেক আড্ডা হলো, অনেক চা সিগারেট খাওয়া হলো, আজকের মতো তাহলে ওঠা যাক। কিন্তু আজকের আড্ডাটা একটা বিশাল বড় ইনসিডেন্ট, একটা বিশাল বড় জায়গা মার্ক করছে 221B হ্যারিসন রোডে। দ্যাট ইজ 221B হ্যারিসন রোড প্রথমবার নিজের সাবস্ক্রাইবারের লেখা একটা গল্প সবার জন্য প্রেজেন্ট করলো। এটা একটা বিশাল বড় বেঞ্চমার্ক, একটা বিশাল বড় ল্যান্ডমার্ক আমাদের চ্যানেলে। টোটাল অডিও স্টোরি ইন্ডাস্ট্রি, টোটাল অডিও স্টোরি সিনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমরা খুব কমই জানি সেই ব্যাপারে, ছোট একটা চ্যানেল আমরা আফটার অল। বাট দিস ওয়াজ আ বিগ ল্যান্ডমার্ক ফর আস। আমার আর প্রত্যয়ের জন্য এটা পার্সোনালি একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে আমরা তোমাদের পাঠানো একটা গল্প তোমাদের জন্য তুলে ধরতে পারলাম। তাহলে আজকের মতো আমার কথাটি ফুরলো, নোটে কাজটি মুড়লো, বাট হ্যারিসন রোডের গল্প এবং সাবস্ক্রাইবারদের পাঠানো গল্প কিন্তু এখনও বাকি আছে। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন, কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।